যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শনিবার ইরানে মিসাইল হামলা দিয়ে তাদের আক্রমণ শুরু করে। প্রথম দফাতেই ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং তার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে মেরে ফেলে। তারপর ইরানের পাল্টা হামলায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এখন চারিদিকে অবস্থা বেশ অস্থিতিশীল হয়ে উঠছে। গোটা পৃথিবী বেশ শঙ্কিত। জ্বালানি নিরাপত্তার প্রশ্ন সবার মাথায় ঘুরছে এবং ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রে আসছে হরমুজ প্রণালী। বিষয়টা আসলে কি? এই একটুখানি অঞ্চলের যুদ্ধের কারণে জ্বালানি নিরাপত্তা কেন বিঘ্নিত হবে? আর ইরান নিয়েই বা সবার এত আগ্রহ কেন, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের? এ নিয়ে আজকের ভিডিও। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্য, অন্তত তাদের দাবি অনুযায়ী, ইরানে ক্ষমতার রদবদল। যারা ইরানের ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতা থেকে সরানো, এই তাদের আক্রমণের উদ্দেশ্য। অন্তত তারা দাবি করছে ততটুকুই। এরকম ক্ষমতার রদবদল করার চেষ্টা ইরানে এই প্রথম না, এর আগেও হয়েছে। পশ্চিমাদের ইরানের ব্যাপারে আগ্রহ অনেক আগের থেকে, যেটা 18 শতকের শেষ থেকেই। আমরা শুরু করতে পারি 1951 সাল থেকে, যখন মোহাম্মদ মোসাদ্দেক নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছেন। সে সময় মোহাম্মদ মোসাদ্দেক বেশ জনপ্রিয় ছিলেন এবং তার উদ্দেশ্য ছিল যে ইরানের গণতন্ত্র এবং ইরানের যে স্বাধীনতা সেটা ঠিকমতো প্রতিষ্ঠিত করা। গণতন্ত্র বলতে তারা অনেক আগে মজলিস তাদের যে পার্লামেন্ট, সেই সংসদ তারা অনেক আগে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু কোনোভাবে সেরকম করে সেটা কার্যকর হয়নি। মোহাম্মদ মোসাদ্দেকের উদ্দেশ্য ছিল সেটা সে ঠিকমতো চালু করবে, গণতন্ত্র ঠিকমতো প্রতিষ্ঠা করবে দেশে। কিন্তু এই ব্যাপারে ব্রিটিশদের তখন সাংঘাতিক চিন্তার বিষয় হলো, ইরানে যদি গণতন্ত্র আসে তাহলে পরে তাদের যে তেলের চুক্তি আছে অ্যাংলো ইরানিয়ান বা অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির সাথে, সেই চুক্তি তখন তারা মানবে না। কারণ চুক্তি অনুযায়ী ইরানের যত তেল ওঠে তার মাত্র 100 ভাগের 16 ভাগ পায় ইরান, বাকি 84 ভাগ পায় ব্রিটিশরা। এই ক্ষেত্রে অবশ্য ব্রিটিশদের তখন খুব একটা চিন্তা ছিল না। তারা এমন ভাবছিল যে তেলটা আসলে তাদের, কিন্তু সেটা কোনো একটা কারণে ইরানের মাটির তলায় গিয়ে পড়েছে, সেখান থেকে তারা বের করছে। তো তারা 84 ভাগ নিচ্ছে আর 16 ভাগ যে ইরানকে দিচ্ছে, এটাই বুঝি অনেক, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতায় আসার পরে যখন সে দেখলো যে ব্রিটিশরা তার বিরুদ্ধে কাজ করছে এবং আমেরিকানদেরকে উস্কানোর চেষ্টা করছে, তখন 1952 সালের দিকে ব্রিটিশ এমবেসি বন্ধ করে দিল, যেন তারা ওইখানে তার বিরুদ্ধে আর কোনো চক্রান্ত করতে না পারে। আর অন্যদিকে এই অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানিকে বদলে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি বানিয়ে ফেললো, ওটাকে জাতীয়করণ করে ফেললো, ন্যাশনালাইজ করে ফেলেছে। এই সময় ব্রিটিশরা দেখলো যে তাদের ওইখানে আসলে যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন তখন ছিল না, তখন ব্রিটিশরা ওইখানে বসে তার বিরুদ্ধে চক্রান্ত করতে পারছিল না। আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে যখন অ্যাপ্রোচ করা হয়, তাকে বলা হয় যে আমাদেরকে একটু সাহায্য করো, আমাদের তেল তো ইরানের মাটির তলে আছে, ওটা আমরা বের করতে চাই, কিন্তু ইরানের এই প্রাইম মিনিস্টার দিতে দিচ্ছে না। তো একটা যদি কোনোভাবে কু করা যায় বা এরকম কিছু, তাকে যদি একটু পর্যদস্ত করা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যারি ট্রুম্যান তখন ব্রিটিশদেরকে বলে দেয় যে না, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কীভাবে সরাই না। এটা অবশ্য ঠিক ছিল না। তার কিছুদিন আগেই আমেরিকা অন্য জায়গায়ও এরকম কু করিয়েছিল। তো যেটা হয় এরপর সেটা হচ্ছে যে ব্রিটিশরা হ্যারি ট্রুম্যানের কাছে তাদের প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর সেই বছর ইলেকশনে দাঁড়াবে বলে কথা ছিল আমেরিকার বিখ্যাত সেনাপতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাপতি ডোয়াইট আইজেনহাওয়ারের কাছে যায়। আইজেনহাওয়ার তখন অত্যন্ত জনপ্রিয় এবং উনি ইলেকশনে দাঁড়ালে প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই জিতবেন, নিশ্চিত। ইনফ্যাক্ট উনি যখন এই পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াবেন, প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তখনও প্রেসিডেন্ট হননি, দুই পার্টি অর্থাৎ ডেমোক্র্যাট পার্টি এবং রিপাবলিকান পার্টি, দুই পার্টি তাকে বলে তুমি আমার ক্যান্ডিডেট হয়ে দাঁড়াও। পরে আইজেনহাওয়ার নিজে সিদ্ধান্ত নেন যে উনি রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে দাঁড়াবেন। আইজেনহাওয়ারকে যখন ব্রিটিশরা বলে যে আমাদের এরকম তেল আটকে আছে, আমাদের ওখানে একটু কু করানোর দরকার যেন মোসাদ্দেক বিপদে পড়ে, তাহলে আমরা টেক ওভার করে আবার তেল তুলতে শুরু করতে পারি, আইজেনহাওয়ার তখন রাজি হয়ে যায় এবং প্রেসিডেন্ট হিসেবে আসার পরে সে তখন ওখানে একটা অপারেশন শুরু করায়। এই অপারেশনটার নাম ছিল
অপারেশন এজ্যাক্স। অপারেশন এজ্যাক্সের দায়িত্ব ছিল ইরানে, অপারেশন এজ্যাক্সের দায়িত্ব ছিল যে লোক, তার নাম কার্মিট রুজভেল্ট, বিখ্যাত আরেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নাতি। কার্মিট রুজভেল্ট চেষ্টা করেছিল ওই সময় ইরানের সাংবাদিক, তাদের ধর্মপন্থী মৌলবাদী কিছু সেনা অফিসার, এদেরকে পয়সা করে দিয়ে, এবং কিছু রাজনীতিবিদ, তাদেরকে পয়সা করে দিয়ে তার দিকে নিয়ে যেতে এবং এদের মাধ্যমে একটা কু করানো যায় কিনা সেটা চেষ্টা করছিল। এর আগেও অবশ্য এরকম চেষ্টা করেছে ব্রিটিশরা, এবং বিভিন্ন সময় চেষ্টা করেছে যেন ইরানে গণতন্ত্র ঠিকমতো দানা না বাঁধতে পারে। ইরানে গণতন্ত্র আসলে তাদের যে তেল এবং গ্যাস ওইখান থেকে তারা আহরণ করে সেটা আসলে তারা পারবে না। কিন্তু মোসাদ্দেক সাংঘাতিক জনপ্রিয়, এবং সে আগে থেকে খবরও পেয়ে যায়। একসময় দেখা যায় যে যাদের নিয়ে চক্রান্ত করার চেষ্টা করছিল এই কার্মিট রুজভেল্ট, তারা ধরা পড়ে যাচ্ছে। তখন কার্মিট রুজভেল্ট আরেকজন লোকের শরণাপন্ন হয়, আরেকজনের সাহায্য নেয়, বলা যায় পরামর্শ নেয়। তার নাম হচ্ছে নরম্যান শোয়ার্টজকফ। এই নামটি কারো কারো কাছে পরিচিত মনে হতে পারে। সেটা হচ্ছে প্রথম গালফ ওয়ার 1991 সালে যখন হয়েছিল, তখন আমেরিকা যখন ইরাক আক্রমণ করে, সেই সময় গোটা আমেরিকান সৈন্যদের যে সেনাপতি ছিল সে ছিল নরম্যান শোয়ার্টজকফ জুনিয়র, অর্থাৎ এই নরম্যান শোয়ার্টজকফের ছেলে। তো তার বাবা ওই সময় ওখানে ছিল। এই কার্মিট রুজভেল্ট এবং নরম্যান শোয়ার্টজকফ মিলে আসলে পরামর্শ করে ঠিক করে কিভাবে মোসাদ্দেককে ফেলা যায়। সেই কুটা 53 সালে সফল হয়েছিল। এক পর্যায়ে সবাই বিরক্ত হয়ে মোসাদ্দেককে, কারণ মোসাদ্দেকের পক্ষের লোকজনকে মিছিল করিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করতো এবং তাদেরকে আসলে পয়সা কড়ি দেওয়া হতো। তো মোসাদ্দেকের কু হয়ে যাওয়ার পরে আবার যখন পাহলভি ক্ষমতায় আসে, তখন আমেরিকা, ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো এবারে আর 84% 16% না, এবারে অর্ধেক অর্ধেক চুক্তিতে তখন তারা তেল নেওয়া শুরু করে। ইরানে এরপরে বিভিন্ন রকম প্রোগ্রাম শুরু হয়। তবে শাহ অনেক অত্যাচারী ছিল এবং সেই কারণে একসময় শাহর পতনও হয়। তার জায়গায় আসে খোমেনি, সেটা 79 সালে। তো ওই যে একবার ক্ষমতা বদলের চেষ্টা হয়েছিল, সেটা যেরকম তেলের জন্য ছিল, এখনও তেল একটা বড় ফ্যাক্টর। ইরানের আসলে তেল বা গ্যাস কি পরিমাণ আছে, এটা সবাই বলছে যে ইরানে অনেক তেল আছে বা অনেক গ্যাস আছে। কি পরিমাণ? গ্যাসের দিক থেকে ইরান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ ইরানের। তেল যদি ধরা যায়, গোটা পৃথিবীতে যত তেল আছে তার 8 ভাগের 1 ভাগ আছে ইরানে, 208 বিলিয়ন ব্যারেল। সবচেয়ে বেশি আছে ভেনেজুয়েলাতে, তারপর সৌদি আরব, আর তারপরে ইরান। কিন্তু এই 208 বিলিয়ন ব্যারেল মানে আসলে কীরকম? মানে পুরো পৃথিবীকে শুধু ইরান একা 6 বছর চালাতে পারবে তেল দিয়ে। আর কারো তেল তোলা লাগবে না, শুধুমাত্র ইরান থেকে তেল তোলা হবে, গোটা পৃথিবী 6 বছর চলতে পারবে শুধুমাত্র ইরানের তেল দিয়ে। এই পরিমাণ। গ্যাস, গ্যাসে ইরান দ্বিতীয়। কীরকম গ্যাস? সারা পৃথিবীতে যতটুকু গ্যাস আছে তার 6 ভাগের 1 ভাগ, 17% মতো আছে ইরানে। 1183 TCF। গোটা বাংলাদেশে বছরে আমরা 1 TCF খরচ করতে পারি। তার মানে আমরা যদি এখন হঠাৎ করে দ্বিগুণও করি, যে আমরা 2 TCF করে খরচ করব, তারপরেও বাংলাদেশকে 550 বছর চালাতে পারবে ইরান। এবং সারা পৃথিবীকে সে আসলে 8 বছর চালাতে পারবে শুধু গ্যাস দিয়ে। শুধু ইরানের গ্যাস দিয়ে পুরো পৃথিবী 8 বছর চলতে পারবে, এই পরিমাণ গ্যাস আছে। এ তো গেল শুধু ইরান। এই যে কথায় বলা হয় অয়েল রিচ গালফ, পারস্য উপসাগরের পাশ দিয়ে যে অন্যান্য দেশগুলো, এগুলো তেল এবং গ্যাসে সাংঘাতিক একেবারে ভরপুর। কিন্তু কি পরিমাণ, এইটা যদি বোঝা যায়, ছোট দুটো উদাহরণ দিই। সৌদি আরবে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেল ক্ষেত্র, এটাকে বলে গাওয়ার। গাওয়ার অয়েল ফিল্ড চওড়ায় 28 কিলোমিটার, 28 থেকে 40, বাট 28 কিলোমিটার ধরে নিলাম, লম্বায় 280 কিলোমিটার। মানে ঢাকা থেকে চিটাগং পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছি পুরোটুকু ওই একটা তেলের খনি। এটা পৃথিবীর সবচেয়ে বড় তেলের খনি। আরেকটা আছে কাতারের পাশে সমুদ্রের নিচে গ্যাস ক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র ওইখানে। সেটা কাতার নিজে যতটুকু বড়, সেই গ্যাস ক্ষেত্রটাও প্রায় ততটুকুই বড়। বলা যায় 10,000 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ, জেলা না, ময়মনসিংহ বিভাগের থেকে একটু ছোট। পুরোটুকু একটা গ্যাস ক্ষেত্র। ধরে নেওয়া যাক সারা পৃথিবীতে
তেল আছে 10 ব্যারেল। এই 10 ব্যারেল তেলের মধ্যে 5 ব্যারেল এই পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলোতে আছে। এই দেশগুলো কি কি? একেবারে শুরুর দিকে আছে হলো ওমান, তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত, এই যেমন দুবাই, আবুধাবি, এগুলো ওই একই দেশের মধ্যে। তারপরে আছে কাতার, তারপরে কুয়েত, এরপর ছোট্ট এক চিলতে জায়গা দিয়ে ইরাক, আর তারপর ইরান। এছাড়া সৌদি আরব আছে। একমাত্র সৌদি আরব আর ইরান অন্যান্য জায়গায় তাদের বন্দর আছে, অর্থাৎ অন্য জায়গায় সমুদ্রের সাথে তাদের উপকূল আছে। কিন্তু ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টা দেশের পারস্য উপসাগর ছাড়া আর কোনো দিক দিয়ে তাদের কোনো বন্দর নাই, সমুদ্রের কোনো উপকূল নেই। ইরান এবং সৌদি আরবেরও পারস্য উপসাগর খুব গুরুত্বপূর্ণ, কারণ পারস্য উপসাগরের পাশ দিয়েই তাদের সবচেয়ে বড় বড় তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রগুলো আছে। পারস্য উপসাগরের যে বন্দর, সেই জাহাজ, সেইখানে জাহাজ আসে, সেই জাহাজের উপরে তাদের তেল এবং গ্যাস লোড করা হয়, আর সেগুলো নিয়ে তারা বের হয়। যদি সারা পৃথিবীতে ধরা যাক 5 সিলিন্ডার গ্যাস থাকে, তার 2 সিলিন্ডার গ্যাস এই কটা দেশের হাতে, আর 10 ব্যারেল তেল থাকলে 5 ব্যারেল তেল এই কটা দেশের হাতে। এই পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলো এতটাই তেল এবং গ্যাসে ভরপুর। আর এই পারস্য উপসাগর হয়ে জাহাজগুলো যখন সাগরে আসতে চায়, তখন তাদের সবার আসতে হয় ওই ছোট্ট চিকন হরমুজ প্রণালী দিয়ে, যেটা কিনা 30 কিলোমিটার লম্বা, মানে ঢাকা শহরের এক মাথা আরেক মাথা বলা যায়। যেখানে এখন ইরান হুমকি দিচ্ছে ওই জায়গা দিয়ে কেউ যদি আসে তাহলে পরে আমি জাহাজে মিসাইল হামলা করব, এবং সেই কারণে ওইখানে এখন জাহাজ খুব একটা যাচ্ছে না। অবশ্য সম্প্রতি বলছে যে যারা আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্র, তারা ছাড়া বাকিরা জাহাজ নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ঘুরে ফিরে হরমুজ প্রণালী আসার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে যত তেল যায় তার 20 থেকে 30%, অর্থাৎ 10 ভাগের মধ্যে 2 থেকে 3 ভাগ এই হরমুজ প্রণালী দিয়ে আসে। তবে কী পরিমাণ গ্যাস তেল আসে সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং এই মধ্যপ্রাচ্যে যে পরিমাণ তেল এবং গ্যাস আছে, সেইটা যে একটা অস্থিতিশীল অবস্থায় পড়লে ওখানকার প্রোডাকশন ব্যাহত হয়, এবং সেটার কারণে সারা পৃথিবীর তখন জ্বালানি সংকটে ভুগতে হয়।